নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুরমা, লিখেছেন রমাপদ চৌধুরী। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। শুরু করছি আজকের গল্প পাঠ সুরমা, লিখেছেন রমাপদ চৌধুরী। ওরা সমাজ ছাড়া, সমাজের বাইরে ওরা, কিন্তু ওদেরও একটা সমাজ আছে, ওদেরও ছেলে মেয়ে আছে, আর ছেলে মেয়েদের বিয়েও হয় কখনো সখনো। কিন্তু বিয়েটাকে খুব সুনজরে দেখতে পারে না সকলে। পারে না তার কারণ এ নয় যে ওরা অসামাজিক জীব, কারণটা অর্থনৈতিক। ওদের সমাজে শেষ ভরসা হলো একটি ভরা বয়সের মেয়ে। নিজের হোক পরের হোক তফাৎ নেই কোনো। মা মাসির রোজগারে ভাটা পড়লে ভয় কিসের? মেয়ের যৌবনের জোয়ার মানেই তো রোজগারেরও জোয়ার। কিন্তু দু একটা মেয়ে হঠাৎ এক সময় বেঁকে দাঁড়ায়। চোখ কপালে ওঠে বিপত্তারিণীর। বিপত্তারিণী অবশ্য নাম নয়, আসল নামটা যে কী ছিল তা আর মনেই নেই কারো। বয়সকালে যতবার পাড়া বদলেছে ততবার নাম, তারপরে এ তল্লাটে যখন ব্যবসা জাঁকিয়ে বসলো তখন থেকে সবাই ঠাট্টা করে নাম দিল বিপত্তারিণী। ব্যবসাটা মন্দ চলে না, আইন কানুনের যত কড়াকড়ি হচ্ছে বিপত্তারিণীর ততই লাভ। দিশি বিলিতি 5 রকমের মদ রাখেন বিপত্তারিণী। রাত্রিরে মদের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন অনেকে ছুটে আসে তার কাছে, বাড়তি দাম দিয়ে কিনে নিয়ে যায়। লুকোচুরির কাজ, কিন্তু থাকে 2 পয়সা। সত্যি বলতে কি, শেষ বয়সে মেয়ে রোজগারে খাবার লোভও নেই, প্রয়োজনও হবে না বিপত্তারিণীর। তাই বলে সমাজ ছাড়া হবে কেন তার মেয়ে? চিরকাল যা দেখে এসেছে বাকি দিন কটাও তাই দেখে যেতে চায় বিপত্তারিণী। উঠতি বয়সে অমন অনেক কথা মনে হয়, অনেক স্বপ্ন নিজেও দেখেছিল। তারপর ঘা খেয়ে খেয়ে ভুল ভেঙে গেছে। বুঝেছে যে যার নিজের ফুটপাত ধরে চলাই ভালো, তাই সুরমাকে ভুল করতে দিতে চায় না। সোনা দানায় গা মুড়ে বেশ রবরবা নিয়ে জাঁকিয়ে বসেছে মেয়ে তার। এইটুকু দেখে যেতে পেলেই যেন খুশি হয় বিপত্তারিণী। আর বিয়েই যদি হয় তো শেঠেদের সেই ছোকরা বাবুটি। তা নয়, সুরমার মন পড়েছে রতনের উপর। এ পাড়ারই ছেলে, এই পাড়াতেই গান শিখিয়ে বেড়ায়। গলির মধ্যে চায়ের দোকানটা চালায় রতনের মা। দোকানটা ছিল এক হিন্দুস্থানির। রতনের মার কাছে আনাগোনা ছিল তার। কলেরা না বসন্ত কি যেন হয়ে মারা যায় লোকটা। তারপর থেকে ওটা রতনের মা চালিয়ে আসছে। রতনের দোকান টোকান ভালো লাগতো না, গান গাইতে পারতো ভালো। হারমোনিয়াম বাজিয়ে গান শেখাতো পাড়ার মেয়েদের। যে যা পারত দিত মাইনে। রোজগার মন্দ হতো না। সবচেয়ে বড় রোজগার হয়ে গেল সুরমা। সুরমাকে গান শেখাতে শুরু করেছিল সে খুব ছোটবেলা থেকে। তারপর ধীরে ধীরে কখন যে সকলের অজ্ঞাতে হঠাৎ বড় হয়ে উঠেছে সুরমা তা রতন লক্ষ্য করেনি। ওসব অত লক্ষ্য করেও না রতন। এই পাড়ায় মানুষ জন্মে থেকে অনেক কিছু দেখেছে, অনেক কিছু শিখেছে, তার সবই গা সওয়া হয়ে গেছে। কার বয়স বাড়লো, কার বয়স ছাড়লো, এসব খোঁজই রাখে না। তবু হঠাৎ একদিন তার মনটা কেমন যেন আনচান করে উঠল। সুরমার চোখে, সুরমার হাসিতে, এমনকি তার গলার স্বরেও কি যেন একটা নতুন নতুন ঠেকল। রতন যাকে রোজ দেখে, ছেলেবেলা থেকে দেখে আসছে, এ যেন সেই সুরমা নয়, অন্য কেউ। গান শেখাতে শেখাতে এক এক সময় অন্যমনস্ক হয়ে পড়ে রতন। কি যেন ভাবে, আর তা দেখে মুচকি হাসে সুরমা। এমনিভাবেই চলছিল। বিপত্তারিণীর যে চোখ পড়েনি তা নয়, কিন্তু এমন ধারায় ইয়ার্কি ফাজিলামিকে কোনো গুরুত্ব দিলে চলে না ওদের, তাই দেখেও দেখেনি। কিন্তু এমন একটা সাংঘাতিক কথা সুরমার কাছে শুনতে পাবে বিপত্তারিণী কোনোদিন কল্পনাও করেনি। দুম করে একদিন সুরমা বলে বসল, রতন বলেছে আমাকে বিয়ে করবে। চোখ কপালে উঠল বিপত্তারিণীর। মোটা সোটা খসখসে চেহারাটা
কেঁপে কেঁপে উঠে আরও কুৎসিত দেখালো। নিজের মেদবহুল দুহাতে চেপে বসে আছে সোনার তাগা, গলায় মোটা বিছেহার, সেগুলোর দিকে আঙুল দেখিয়ে বিপত্তারিণী বলে, তা এগুলো পরিয়ে দিতে হবে তোকে, তাই না? ঠাট্টা বুঝে চুপ করে রইল সুরমা। বিপত্তারিণী হেসে বললে, তারপর এগুলো বেচে 2 দিন পরে আবার ফিরে আসবি, এই তো? মেয়ের কথা শুনে তখনও বিশ্বাস হচ্ছে না যেন। বিয়ে করবে সুরমা, তাও রতনকে? সুরমা ধীরে ধীরে বললে, কিছু চাই না তোমার কাছে, ফিরেও আসবো না কোনো দিন। রতন বুঝি বাসা করে নিয়ে যাবে? কথাগুলো বিচুটির মতো ছিটিয়ে দিলে বিপত্তারিণী, কিন্তু গায়ে মাখল না সুরমা। বললে, হ্যাঁ, তোমার সঙ্গে কখনো সম্পর্ক রাখবো না আমি। এই পাড়াটা আমার বিষ লাগে। হঠাৎ যেন একটা ঘা খেলো বিপত্তারিণী। রাগে জ্বলে উঠল তার সর্বশরীর। বললে, দেখ সুরমা, নাটক নোবেলের মতো কথা বলিস নে, হাড় জ্বলে যায় শুনলে। বলে দপদপ করে পা ফেলে চলে গেল বিপত্তারিণী চায়ের দোকানটির দিকে। অর্থাৎ রতনের মায়ের সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে। কিন্তু রতনের মায়ের কোনো আপত্তি নেই। এমনি বিয়ে তো কতই হয়েছে তাদের পাড়ায়, হবে না কেন? বিয়ের পর কেউ সরে গেছে, ঘর সংসার করছে, আবার কেউ বিয়ে করেও ব্যবসা ছাড়েনি। রতন যদি বিয়ে করে এখান থেকে চলেই যায় তো অন্যায়টা কি? সুরমা দেখতে একটু সুশ্রী ছিমছাম, তাই এত আপত্তি বিপত্তারিণীর, তা বোঝে সবাই। পরপর দিন কয়েক কান্নাকাটি ঝগড়া বিবাদ চলল। তারপর একদিন সকলের চোখের সামনে দিয়েই সুরমা আর রতন চলে গেল। ও পাড়া ছেড়ে দিয়ে এসে বাসা করল গলির মধ্যে নিচের তলায় একখানা ঘর, একেবারে বস্তির গায়ে। নতুন ঘর সংসার পাতার স্বপ্ন দেখল সুরমা। রতনেরও উৎসাহ কম নয়। রতনের মা এসে জোগাড় যন্তর করে দিয়ে গেল, উপদেশ দিয়ে গেল একরাশ, কিন্তু ফিরে গিয়ে 7টা দিন পার হলো না। খবর পেয়ে ছুটে গেল রতন, কিন্তু তখন সব শেষ। চায়ের দোকানটা নিয়ে বিপদে পড়ল রতন। গান শেখাবে না দোকান দেখবে? সুরমা বলল, না, ও পাড়ায় আর গান শেখানো হবে না। রতন হাসল, ও পাড়ায় না শেখালে কোথাও কাজ পাবো কি করে? ভদ্দর পাড়ায় অচেনা অজানা লোক রাখবে কেন? সুরমা বলল, তবে দোকানটা এদিকে কোথাও তুলে আনো, দোকানের রোজগারে বেশ চলে যাবে। রতন আপত্তি করলে, চালু দোকান ছেড়ে দিয়ে এদিকে করলে চলবে কিনা কে জানে। চলবে চলবে, সুরমার কথাটাই যেন সবচেয়ে বড় যুক্তি। বোঝবার চেষ্টা করল রতন। বললে, ও দোকানটাই চালাই এখন, ধীরে ধীরে টাকা জমিয়ে এদিকে একটা শুরু করা যাবে। এই দোকানটা দাঁড়ালে তখন ও পাড়াটা তুলে দেব। সুরমার কিন্তু তাতে আপত্তি। যে পাড়াটাকে ও মনে প্রাণে ঘৃণা করে, যে জীবনটাকে ছেড়ে চলে এসেছে, তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। অনেক ভেবেচিন্তে রতন চলে গেল শেঠেদের সেই ছোকরাটির কাছে। গঙ্গাধরকে ও পাড়ায় একদিন রতনই পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। বড়লোকের ছেলে, 3-3টে বাড়ির, টাকার শেষ নেই। 2-একটা ভালো খবর টবর দিলে 2-4 টাকা রতনকে দিত গঙ্গাধর। বৈঠকখানায় বেরিয়ে এসে রতনকে দেখে গঙ্গাধর প্রথমটা তাই উৎফুল্ল হয়ে উঠেছিল। ভেবেছিল কোনো নতুন খবর টবর। গিলে করা আদ্যির পাঞ্জাবির হাতাটা সরিয়ে হাতে রিস্টওয়াচের সোনার চেনটা কড়া লাগাতে লাগাতে গঙ্গাধর প্রশ্ন করল, কি খবর রতন? হাত কচলাতে কচলাতে রতন বলল, আগে খবর একটা আছে, বিয়ে করেছি। বিয়ে? তুই? আঁতকে উঠল গঙ্গাধর। বোকা বোকা হাসি হেসে রতন বলল, আগে হ্যাঁ, ওই যে রাত বিরেতের মদ বেচত বিপত্তারিণী, তার মেয়ে সুরমা। হুঁ বলে চুপ করল গঙ্গাধর, অর্থাৎ আরও কিছু শুনতে চায়। রতন বলল, তার বউটার জন্য ও পাড়া ছেড়ে চলে আসতে হয়েছে, রোজগারপাতি নেই। তা আমি কি করব? গঙ্গাধর যেন অধৈর্য হয়ে ওঠে। রতন হাত কচলাতে কচলাতে বলে, কিছু টাকা দিতেন তো একটা চায়ের দোকান করতাম। গঙ্গাধর তাকালো রতনের মুখের দিকে, কি যেন খুঁজল, তারপর ধীরে ধীরে বলল, কোথায়? আগে আমার এই বাসার সামনেই একটা ঘর আছে খালি, ওইখানেই করব ভাবছি। কত টাকা লাগবে? রতন বললে, উপস্থিত 100 টাকা পেলেই। কথা শেষ করতে দিল না গঙ্গাধর। বললে,
ঠিক আছে, কাল গিয়ে ঘরটা দেখে আসবো। তারপর আগে কখন আসবো তাহলে? বিনয়ে গলে পড়ল রতন। এত সহজে টাকাটা পেয়ে যাবে ভাবতেও পারেনি সে। তাই মনটা খুশি হয়ে উঠল। এত খুশি হলো যে পরের দিন গঙ্গাধরকে দোকানঘরটা দেখিয়ে এনে একেবারে তার একতলার ছোট ঘরখানার সামনে গাড়ি দাঁড় করালো। গাড়ির দরজা খুলে বললে, আগে একটু চাটা খেয়ে যাবেন না? তাই নেমে পড়ল গঙ্গাধর। তারপর সুরমাকে দেখল, দেখে মুগ্ধ হয়ে গেল। এমন ছিমছাম সুন্দর মেয়েটা এতকাল ওপাড়ায় ছিল, অথচ খবরটা দেয়নি রতন। মনে মনে একটু রাগও হলো, একটু ঈর্ষাও হয়তো হলো। রতন পরিচয় করিয়ে দিল, ইনি গঙ্গাধর বাবু, টাকা দিচ্ছেন তোমার সেই দোকান করবার। ইনিই তাহলে টাকা দিচ্ছেন? কৃতজ্ঞ চোখে তাকালো সুরমা। বললে, আপনাদের মতো লোক থাকতে আমাদের আর ভয় কি বলুন? না না, গঙ্গাধর অন্তরঙ্গ স্বরে বলে ওঠে, আমরা থাকতে তোমাদের কোনো ভয় নেই। ভয় নেই বলল বটে গঙ্গাধর, কিন্তু ভয় যেন বেড়ে গেল সুরমার। শেঠেদের এই ছোকরা বাবুটির দূর থেকে কয়েকবার দেখেছে সে আগে। ও পাড়ায় অনেকে দুই একটা রসিকতা করত গঙ্গাধরকে নিয়ে, কিন্তু সামনাসামনি এই প্রথম দেখল সুরমা। না, লোকটা ভালোই। রতনের বন্ধু নিশ্চয়ই, তা না হলে দোকান করবার জন্য এতগুলো টাকা দিয়ে দেয়। রতন ফিরে আসতেই সুরমা বললে, বাবুটি লোক ভালো, তোমার বন্ধু বুঝি? রতন বললে, হ্যাঁ, বন্ধু বলতে পারো, অনেক দিনের। তবে খুব বড় লোক তো, তাই একটু আপনি আজ্ঞা করি, এই আর কি। সুরমা বললে, তার টাকা যখন দিচ্ছেন দোকানটা ভালো করে চালাতে হবে। বলে নিজেই উঠে পড়ল সুরমা। দোকান ঘরের চুনকাম থেকে শুরু করে কাচের গেলাস কেনা পর্যন্ত সব কিছু নিজে দেখাশোনা করে দেয়। প্রথম প্রথম নিজেও দোকানের দুই একটা কাজ করছিল। খদ্দেরগুলো বড় বেশি খিদে খিদে চোখে তাকায় বলে পর্দার আড়ালে চলে গেল সুরমা। ও যেখানে মানুষ হয়েছে সেখানকার মেয়েরা কারোর চোখে ভয় পায় না। কিন্তু সুরমা যে সে জীবনকে ভুলতে চায়। সুরমা বোধহয় সত্যিকারে ভালোবেসেছে রতনকে, এমনভাবে ভালোবেসে ফেলেছে যে অতীতের আতঙ্ক দেখলেই ভয় পায়। সব ভুলে গিয়েও নতুন করে ঘর সংসার বাঁধতে চায়, সুখী হতে চায় রতনকে নিয়ে। চায়ের দোকানটায় লাভ কিন্তু তেমন হয় না। একটু একটু করে ধারের অঙ্ক বেড়ে ওঠে, আর একটু একটু করে ঘনিষ্ঠ হয়ে ওঠে গঙ্গাধর। মাঝে মাঝেই আসে সে রতনের বাড়িতে, আর সুরমাও বেশ বুঝতে পারে কার টানে ছুটে আসে গঙ্গাধর। দোকানের ভালো মন্দ নিয়ে সুরমার সঙ্গে রতনের সঙ্গে এমনভাবে আলোচনায় মেতে ওঠে গঙ্গাধর, যেন তারই দোকান, যেন লাভ লোকসানের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। প্রথমে প্রথমে কোনো সন্দেহ হয়নি সুরমার। রতনের বন্ধু টাকা ধার দিয়ে রতনকে দোকান করে দিয়েছে, ভয় পাবার কারণ নেই। আর ভয় সত্যিই কাউকে পায় না সুরমা। নিজের ভালো মন্দ নিজেই বোঝে। বিরক্ত হলেও যার দিকে তাকায় তার সাধ্য নেই ফিরে তাকাবার। আসল ভয় রতনকে কখন কি ভুল বোঝে। সুরমা জানে ও পাড়ার মেয়ে, ওর মা সারা জীবন ব্যবসা করেছে। ছেলেবেলা থেকে সকলকেই ব্যবসা করতে দেখেছে ও। তাই ওর সবসময় ভয় রতন না ওকে ভুল বোঝে, ওকে অবিশ্বাস করে। ভুল বোঝা অসম্ভব নয়, অবিশ্বাস করারই কথা। তবে সুরমা যে অন্য ধরনের, অন্য জাতের মেয়ে, তা রতন বুঝবে কি করে? একদিকে ঘন ঘন যাতায়াতের ফাঁকে গঙ্গাধর যেন কেমন কেমন চোখে তাকায় তার দিকে, যেন ইশারায় ইঙ্গিতে কি বলতে চায়। এক এক সময় রাগ হয় সুরমার, ইচ্ছে হয় তার মুখের সামনে দড়াম করে দরজাটা বন্ধ করে দিতে, পারে না। কেমন একটা সংকোচ। দু একদিন ভেবেছে রতনকে বলবে, তোমার বন্ধু ভালো লোক নয়, কিন্তু শেষ পর্যন্ত বলতে পারেনি। কি জানি, যদি রতন তারই দোষ দেখে, যদি ভাবে ও পাড়ার মেয়ে, তার আবার এত সতী সতী ভাব কেন? অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত আর বলতে সাহস পায়নি, আর বলেনি। ভালোই করেছে। চায়ের দোকানটা আর চলে না, রেখে লাভ নেই। শুধু ধারের অঙ্কই বেড়ে চলেছে, আর যতই ধার বাড়ে ততই গঙ্গাধরকে ভয় পায় সুরমা। রতনকে বলে, ও দোকান তুলে দাও তোমার, অন্য কিছু চেষ্টা করো। রতন হাসে। অনেক কিছু স্বপ্ন দেখেছিল সুরমাকে নিয়ে, বাঁধবে ভেবেছিল।
এদিকে একটা ছেলে আসছে সুরমার কোলে, কিন্তু সুরমার চেহারায় সে জৌলুস নেই। চোখ দুটো যেন কেন বসে যাচ্ছে ক্রমশ, রক্তশূন্য ফ্যাকাশে চেহারা হয়ে যাচ্ছে তার। সবই দেখতে পায় রতন, দেখেও কিছু করার নেই। বলে, ও পাড়াতেই ফিরে যাও সুরমা, তোমার মায়ের কাছে। ক্ষুব্ধ চোখে তাকায় সুরমা, যেন সম্ভব হলেই দৃষ্টি দিয়ে পুড়িয়ে ফেলতো সে রতনকে। তিল তিল করে যদি না খেয়ে মরতেও হয়, তবুও ও পাড়ায় ফিরে যাবে না সুরমা। ওদের হাসি ঠাট্টা বিপত্তারিণীর শ্লেষ সহ্য করতে পারবে না বলেই কিনা সে জানে না, হয়তো তা নয়, ওই জীবনটাই পছন্দ নয় তার। ওই জীবনের চেয়ে মৃত্যু ভালো। নতুন বাসাটায় উঠে এসে সেই সত্যটা যেন নতুন করে চোখে পড়েছে তার। আশেপাশে 5টা বাড়ির বৌঝিদের সঙ্গে দেখা হয়, গল্প করে, দুপুরে 2-1জন বেড়াতে যাওয়ার জন্য ডাকে। নানান উপদেশ দেয় তারা, এই সময় কি খাওয়া উচিত, কোনটা উচিত নয়। তাদের সঙ্গে গল্প করতে করতে এক এক সময় সুরমা ভুলে যায় যে সে এ পাড়ার লোক নয়, অন্য পাড়ার। ভুলে যায় যে এত অন্তরঙ্গতা, এত হাসি ঠাট্টা সব বন্ধ হয়ে যাবে এক মুহূর্তে, যদি কেউ জানতে পারে এই জীবনের অধিকার নিয়ে সে জন্মায়নি। এখানে যেন অনেক বেশি আনন্দ, অনেক বেশি মর্যাদা, তাই এই জীবনটার উপর এতখানি লোভ তার। তাই ফিরে যেতে বললেই চটে যায় সুরমা, বলে, না খেয়ে মরবো তবু। হাসে রতন, দুর্বল অসহায় মানুষের মতো হাসে। কি করবে বেচারি? সুরমা বোঝে দোষ রতনের নয়, দোষ ভাগ্যের। যে ভাগ্য নিয়ে এসেছিল ও, সে পথ থেকে সরে আসতে গিয়েই তো এমন অবস্থা। গঙ্গাধর আসে, বলে, অন্য কিছু ব্যবসা শুরু করো রতন। কথার সঙ্গে একটু ইশারাও ছুড়ে দেয়। জোর হাত করে রতন, বলে, ও কথাটা বলবেন না আজ্ঞে, সুরমা ও লাইনে যেতে দেবে না। কিন্তু কোন লাইনে যে যাবে তা ঠিক করতে পারে না রতন। দিন কয়েক একটা ছাপাখানায় কাজ পায়, তারপর আবার বেকার। এটা ওটা ব্যবসা করার চেষ্টা করে। এমনিভাবেই দিনের পর দিন, বছরের পর বছর কেটে চলে। এদিকে দুটো ছেলে হয়েছে সুরমার। চেঁচায় আর কাঁদে ছেলে দুটো খিদের জ্বালায়। সুরমার চেহারাও একেবারে শুকিয়ে কালি হয়ে গেছে। মেয়ে ছেলে বলে মনেই হয় না। গঙ্গাধর মাঝে মাঝে আসে, খোলাখুলি বলে, আমার কাছে থাকো তো বলো সুরমা, সব ব্যবস্থা করে দেব। বিরক্ত হয়, ভয় পায় সুরমা, কিন্তু রাগে না। রাগবার মতো শক্তিটুকুও যেন তার নেই। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বলে, আপনি আসবেন না, আর আসবেন না এখানে। তবু রতনকে কিছু বলতে পারে না সুরমা, বলতে পারে না তোমার বন্ধুটিকে আসতে বারণ করো। বললেও বারণ করতে কি পারত রতন? সে সাহস কোথায় তার? সোজা হয়ে দাঁড়াবার জোর কোথায় শরীরে? রতনের নিজেরই মাঝে মাঝে মনে হয় সুরমাকে বিয়ে করে তাকে ওপাড়া থেকে নিয়ে এসে ভুল করেছে সে। তা না হলে হয়তো গঙ্গাধরের মতোই কারোর কাছে থাকতে পেত সুরমা, কিংবা তার মা বিপত্তারিণী সব বিপদ তাড়াতো। ক্রমশই যেন ভেঙে মুষড়ে পড়ে রতন। সুরমা তবু মনে জোর আনতে চায়, রতনকে খুশি করার জন্য এক এক দিন পুরনো হারমোনিয়ামটা টেনে এনে গান গাইতে বলে। গান গায় রতন, কিন্তু সে গলা নেই। তবু সেই পুরনো দিনের রেশটা মনে পড়ে যায়। মুগ্ধ হয়ে শোনে সুরমা। চোখের সামনে ভেসে ওঠে স্বপ্নে ঘেরা মধুর দিনগুলো, যখন গান শেখাতো রতন আর শিখত সুরমা। এমনিভাবে চলছিল দিনগুলো। তারপর হঠাৎ একদিন ফিরল না রতন। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করল সুরমা। ভাবল কোথাও যেন কাজে আটকা পড়েছে, হয়তো কাজ পেয়েছে কোনো। সে রাতটা আশায় আশায় কাটল, কিন্তু পরের দিন ফিরল না রতন। পরের দিনও এমনি করে আশায় আশায় রতনের পথ চেয়ে দিনের পর দিন কেটে গেল। রতন আর ফিরল না। কেউ ভাবল গাড়ি চাপা পড়ে মারা গেছে, কেউ ভাবলে বউকে ফেলে পালিয়েছে। ও পাড়ায় বিপত্তারিণীর কাছেও কি করে যেন খবরটা পৌঁছে গেল। ও মেয়ের মুখ আর দেখবে না ভেবেছিল, তবুও মেয়ের বিপদের কথা শুনে দেখা করতে এলো। বলল, ফিরে চ সুরমো। সুরমা হাসল, চলে যাওয়ার হলে অনেক আগেই যেতাম, তুমি ফিরে যাও, আমি না খেয়ে মরব। তবু সেই এক প্রতিজ্ঞা। উপায় না দেখে গালাগালি দিতে দিতে চলে গেল বিপত্তারিণী। বিপত্তারিণী যেতে না যেতেই বিপদ নিজেই এসে হাজির হলো।
গঙ্গাধর এসে বলল, আমার কাছে থাকবে তো চলো সুরমা, রতন আর ফিরবে না। হাসল সুরমা, বললে, আপনার বাড়িটা তো চিনি, যাওয়ার হলে আমি নিজেই গিয়ে হাজির হব, বলে গঙ্গাধরকে বিদেয় করে দিল সুরমা। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না সে। হঠাৎ একদিন সকালে উঠে দেখল ছোট ছেলেটা নড়ছে না, বুকে হাত দিয়ে টের পেল না কিছু। তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠল সুরমা। বুঝতে পারল ছেলে আর নড়বে না, না খেয়ে আর আধপেটা খেয়ে মরে গেছে ছেলেটা। মরে গেছে? চোখ মুছল সুরমা। তারপর বড় ছেলেটাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল একেবারে গঙ্গাধরের বৈঠকখানায়। ঠিক তেমনিভাবে একদিন রতন এসে দাঁড়িয়েছিল, আর এমনিভাবে ঘড়ির চেনটা হাতে বাঁধতে বাঁধতে এসে দাঁড়িয়েছিল গঙ্গাধর। সুরমাকে দেখে সপ্রশ্ন চোখে তাকালো গঙ্গাধর, ঠিক এমনটি যেন কোনোদিন আশা করতে পারেনি। সুরমা হাসল ম্লানভাবে, বললে, এলাম। খুশি হয়ে উঠল গঙ্গাধর। এই মেয়েটা একদিন তার মনের নেশা ধরিয়েছিল। তখন রূপ ছিল সুরমার, কিন্তু রূপ হারিয়েও দারিদ্র্যের মধ্যেও মেয়েটা কিসের জোরে সব লোভ জয় করেছিল ভেবে পায় না গঙ্গাধর। সে বারবার তাকে ফিরিয়েছে। আজ তার রূপ নেই, তবু তাকেই মুঠোয় পেয়েও ছেড়ে দিতে ইচ্ছে হয় না। সুরমা বললে, আমাকে নয়, আমার ছেলেটাকে বাঁচান। সুরমাকে আশ্রয় দিল গঙ্গাধর। দিল যা কিছু চাইতে পারে সুরমা, যা কিছু বাসনা। এতদিন শুধু ভালোবাসার স্বপ্ন দেখেছিল সুরমা, এবার দেখতে পেল ঐশ্বর্যের সুখ। এমনি করে বছরের পর বছর কেটে গেল। চেহারা বদলে গেল সুরমার। বিলাসে বৈভবে সারা দেহে তার নতুন করে যৌবন এলো, আর সেই যৌবনকে বিকশিত করে তুলল গঙ্গাধরের ঐশ্বর্য। জড় আর গয়নায় বহুমূল্য বসনভূষণে অপ্সরীর রূপ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে একদিন থমকে দাঁড়ালো সুরমা। কে? রতন? রতন কিন্তু তখনও যেন চিনতে পারছে না সুরমাকে। এই তার সুরমা, এমন রূপ তার! অথচ রতনের চেহারা শীর্ণ ভিক্ষুকের মতো, নোংরা শতশীর্ণ জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, চোখ দুটো পাগলের মতো ঘোলাটে। রতন চাপা গলায় বলল, হ্যাঁ সুরমা। নিজের ঘরে নিয়ে গেল রতনকে, বললে, এসো আমার ঘরে এসো। সুরমার ঘরে ঢুকলো রতন সংকোচের সঙ্গে। তাকালো চারপাশের দেওয়ালের ছবিগুলোর দিকে, দামি দামি আসবাবপত্রের দিকে। বললে, সুরমা, এসব তোমার? এসব? হ্যাঁ, বিষণ্ণ হাসল সুরমা। রতন ধীরে ধীরে বলল, আমি সব দেখেছি সুরমা, লুকিয়ে লুকিয়ে দেখেছি। সুরমা প্রশ্ন করে, কিন্তু কোথায় ছিলে তুমি এতদিন? কেন ফেলে গিয়েছিলে আমাকে? চুপ করে থাকে রতন। দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। বলে, তোমার জন্যই গিয়েছিলাম সুরমা, ভেবেছিলাম যেমন করেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর এসে নিয়ে যাব তোমাকে। সুরমার চোখ দুটো চিকচিক করে উঠল। বললে, আমাকে সঙ্গে নিয়ে গেলে না কেন? অনেক কষ্ট, সে অনেক দুঃখ সুরমা, কিন্তু পারলাম না, এত চেষ্টা করেও পারলাম না। কান্নায় ভেঙে পড়ে রতন। হঠাৎ রতনের পিঠে হাত রাখল সুরমা। বললে, ভেঙে পড়ো না, শোনো। মুখ তুলে তাকালো রতন। বললে, চলে যাবার আগে একবার ছেলেটাকে দেখে যেতে চাই সুরমা, দেখাবে? ম্লান হাসি হাসল সুরমা, সায় দিয়ে ঘাড় নাড়ল। তারপর বললে, শোনো, চলো, আমাকে নিয়ে চলো, আবার জীবন শুরু করব আমরা, নতুন করে চেষ্টা করবে নিজের পায়ে দাঁড়াবার। যাবে? যাবে সুরমা? কথাটা যেন বিশ্বাস হয় না রতনের। এমন নির্ঝঞ্ঝাট, এমন আরামের জীবন ছেড়ে সত্যিই যাবে সুরমা? হ্যাঁ, যাব, যাব আমি। উঠে দাঁড়ায় সুরমা, তারপর দ্রুত পায়ে ভিতরে চলে যায়। বসো তুমি, এখনই যাব, যাব তোমার সঙ্গে। মনে মনে খুশি হয়, এত ভালোবাসা, এত গভীর টান তার উপর। না রতন, আবার দাঁড়াবে, আবার। সুরমার এত টাকা, এত অলংকার, এই মূলধন নিয়ে আবার ব্যবসা শুরু করবে সে। জীবন সুখী করবে, সুখী হবে। নানা কল্পনায় রোমাঞ্চিত হয়ে ওঠে রতন। আনন্দে ফুরফুর করে ওঠে তার মন। চলো। সুরমার কথায় চমকে চোখ তোলে রতন। ছেলের হাত ধরে এসে দাঁড়িয়েছে সুরমা। দুহাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয় রতন, কিন্তু
পর মুহূর্তেই সুরমার দিকে স্পষ্ট চোখে তাকিয়ে চমকে ওঠে। এ কি, সমস্ত গয়না খুলে ফেলেছে সুরমা, পোশাক বদলে এসেছে, একখানা সাদাসিধে শাড়ি আর দুহাতে শাখা। সুরমা আবার বলল, চলো। বিস্মিত হলো রতন। কিন্তু তোমার গায়ের গয়নাগুলো কি হলো সুরমা, তোমার জিনিসপত্র? হাসল সুরমা। দুঃখ কষ্টকে তো আমি ভয় পাই না, যত দুঃখই পাই, যত কষ্ট হোক, তোমার সঙ্গেই চলেছি, এই তো সবচেয়ে বড় সুখ। কিন্তু কিন্তু সুরমা, তোমার টাকা, তোমার গয়না এসব না দিলে কি করে ব্যবসা করব, কি করে দাঁড়াবো আবার? হঠাৎ যেন চিৎকার করে উঠল সুরমা। বললে, না না, যে সব আমাকে দিয়েছে তাকে তো কিছুই দিইনি আমি। কি দিয়েছি? না না, তার দেওয়া কোনো জিনিসই আমি নিয়ে যেতে পারবো না। পারবে না? কেমন যেন বিরক্ত হলো রতন। অট্টহাসি হেসে উঠল সুরমা। না, পারবো না। যে আমাকে বিশ্বাস করে সব দিয়েছে, আমার ছেলেকে বাঁচিয়েছে, তার দেওয়া একটা কানাকড়িও আমি নিতে পারবো না। রতন স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে রইল সুরমার মুখের দিকে। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ শুনছিলেন গল্প সুরমা। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন।